শেষ এপিসোডের শেষে আমরা দেখেছিলাম কিভাবে এলেনের প্ল্যান ব্যর্থ হয়ে যায় এবং তখন সেই আলবা হিরোইন তার উপর আক্রমণ করে। মনস্টারটা তখন তার উপর একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু এলেন তার সব আক্রমণই ডজ করে। এরপর সে একটা আইডিয়া বের করে, সে স্যাকার্স বের করে, যেগুলো গিয়ে মনস্টারটার এনার্জি ড্রেন করতে শুরু করে। এতে মনস্টারটার মনোযোগও ভেঙে যায়, আর সেই সুযোগে এলেন একটু দূরে সরে যায়। এরপর সে আবার অনেকগুলো কুকুর সমন করে এবং আরও অনেক স্যাকার্স বের করে। তারা সবাই মিলে মনস্টারটাকে ঘিরে ফেলে। মনস্টারটা তখন আর ঠিকমতো লড়াই করতে পারছিল না। তখন এলেন এগিয়ে গিয়ে তার তলোয়ার দিয়ে আক্রমণ করে। এর ফলে মনস্টারটা মারা যায় এবং এলেন ১০০ এক্সপি পায়। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ জীবনে এই প্রথম সে কোনো মনস্টারকে মেরেছে। পরের দৃশ্যে সে সেই আলবা হিরোইনকে নিয়ে বাড়িতে আসছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি এই মনস্টারটাকে কিভাবে মারলে? এলেন তখন মিথ্যা বলে। সে বলে, মনস্টারটা আরামে বসেছিল, তাই আমি লুকিয়ে গিয়ে ওর ওপর আক্রমণ করি। এটা শুনে ক্রিনা তার প্রশংসা করে এবং বলে, তুমি তো দারুণ। ঠিক তখন রিন খেয়াল করে এলেনের মুখে আঘাত লেগেছে। সে জিজ্ঞেস করে, তোমার আর কোথাও আঘাত লেগেছে? এলেন বলে, না, এটা শুধু হালকা একটা আঁচড়, আমি ঠিক আছি। তখন গেডাও এলেনের প্রশংসা করে। সে বলে, তুমি তো একটা কাঠের তলোয়ার আর কিছু পাথর দিয়ে এই মনস্টারটাকে হারিয়ে দিয়েছে। তবে এর গায়ে কুকুরের কামড়ের দাগ কেন? তুমি কি এটাকে কামড়েছিলে? এলেন তখন অজুহাত দিতে শুরু করে। সে বলে, না, তেমন কিছু না, লড়াইয়ের সময় হয়তো এমনটাই হয়ে গেছে। এটা শুনে গেডাও বেশ অবাক হয়ে যায়। এরপর সে রোডিনকে বলে, তুমি বিশ্রাম নাও, আমি গিয়ে এই মনস্টারটার রক্ত বের করে আনি। এদিকে ইরেনেম খেয়াল করে গেডার মাথার পেছনে আঘাত লেগেছে। তখন সে বুঝতে পারে এই আঘাতটা ক্রেনার কারণেই লেগেছে, অর্থাৎ ক্রেনা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তখন গ্যাডা ইরেনের কাছে এসে বলে, আমাকে একটু সাহায্য করো, আর সেও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে তারা সেই আলবা হিরোইনটাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এতে তার শরীরের সব রক্ত বের হয়ে যাবে, আর তারা এটাকে সহজে খেতে পারবে। গ্যাডা তখন ইলেনকে নানা নতুন তথ্য বুঝিয়ে বলতে শুরু করে। সে বলে, এই আলবা হিরোইনগুলো সাধারণত প্রায় ৬০ কেজি ওজনের হয়। এদের রক্ত বের করে শুকিয়ে ফেললে প্রায় ২০ কেজি কমে যায়। তার উপর এর ভেতরে মাত্র অর্ধেক মাংসই খাওয়ার উপযোগী, আর এদের পাখনাগুলোও বেশ ভালো দামে বিক্রি হয়। কিন্তু আমাদের এর বেশিরভাগ অংশই উপরের শ্রেণীর লোকদের, মানে ব্যারনের কাছে দিতে হয়। এটা শুনে ইলেন অবাক হয়ে যায়। সে বলে, মানে আমরা যে ৬০% ট্যাক্স দিই, সেটা কি মনস্টারগুলোর ক্ষেত্রেও দিতে হবে? গ্যাডা বলে, হ্যাঁ, তবে তারা এতটাও খারাপ না। যদি আমরা ই র্যাঙ্কের হর্ন র্যাবিট মারি, তাহলে তারা ট্যাক্স নেয় না। কিন্তু এই আলবা হিরোইনটা ডি র্যাঙ্কের, তাই আমাদের ট্যাক্স দিতেই হবে। এটা বলে সে আলবা হিরোইনের শরীর থেকে ম্যাজিক স্টোনটা বের করে। সে বলে, ডি র্যাঙ্ক বা তার উপরের মনস্টারগুলোর ম্যাজিক স্টোনও ট্যাক্সের অন্তর্ভুক্ত। তবে খুব একটা সমস্যা নেই, কারণ আমাদের এই গ্রামে ম্যাজিক স্টোনের তেমন দাম নেই। কিন্তু একটা কথা মনে রেখো, এইভাবে মনস্টারের সাথে লড়াই করা ঠিক না। তোমার বাবা আহত বলে চিফ আমাদের একটু ট্যাক্স কমিয়ে দেন। এটা শুনে এলেন কিছুক্ষণ ভাবতে থাকে, আর তার মাথায় একটা আইডিয়া আসে। সে সেটা গ্যাডাকে জানায়। পরের দৃশ্যে তারা চিফের বাড়িতে যায়। গ্যাডা চিফকে বলে, রোডিনের ছেলে এই মনস্টারটা মেরেছে। চুক্তি হিসেবে আমরা এর পাখনাগুলো আপনাকে ট্যাক্স হিসেবে দেব, আর বাকি অংশ আমরা রাখব। চিফ তখন বলে, না, এটা তোমরা করতে পারো না। ব্যারন বলেছে এই বছর আরও বেশি মাংস দিতে হবে। এটা শুনে ইলেন বুঝে যায় এই কারণেই চিফ কমনারদের জোর করে শিকারে পাঠিয়েছিল। তখন গ্যাডা বলে, তুমি তো বেশ দরাদরি করছো। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে ম্যাজিক স্টোনটাও দিয়ে দেব। তখন চিফ বলে, এভাবে কি করে চলবে? গ্যাডা তখন অভিনয় শুরু করে। সে বলে, মনে হচ্ছে তুমি ভুলে গেছে, তোমারই ভুলের কারণে আমাদের হিরো রোডিন আহত হয়েছে। এখন তার গরিব পরিবার হয়তো ক্ষুধায় মারা যাবে, আর এর দোষ কার উপর যাবে কে জানে। এদিকে এলেনও অভিনয় শুরু করে। সে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে। এমনকি সে অজ্ঞান হয়ে যাওয়ার ভানও করে। এটা দেখে চিফ ভয় পেয়ে যায়। সে বলে, ঠিক আছে, রোডিন অনেক কাজ করে,
তোমরা এই মাংস রেখে দিতে পারো। এটা শুনে এলেন খুব খুশি হয়ে যায়, কারণ তার প্ল্যান কাজ করে গেছে। সে চিফকে ধন্যবাদ জানিয়ে বলে, তাহলে ভবিষ্যতেও আমরা মাংস রাখতে পারবো, আর আপনাকে শুধু পাখনা আর ম্যাজিক স্টোন দিলেই হবে, তাই তো? চিফ অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম শুধু আজকের জন্য বলছি। তখন তারা আবার তাদের চালাকি চালিয়ে যায়। গ্যাডা এলেনকে বলে, তুমি তো এখনো ওই মনস্টারগুলো মারোনি, আর এখন থেকেই গুনতে শুরু করে দিয়েছ। এগুলো পাওয়াই তো অনেক কঠিন, তাই না চিফ? চিফ তাদের কথায় ফেঁসে যায়। সে মনে করে এলেন আর কতগুলো মনস্টারই বা মারতে পারবে। তাই সে বলে, ঠিক আছে, যদি তোমরা মারতে পারো তাহলে তার মাংস তোমরাই রাখতে পারো। এভাবেই এলেনের প্ল্যান পুরোপুরি সফল হয়ে যায়। পরের দৃশ্যে এলেন আবার সেই র্যাবিটগুলো ব্যবহার করে যাতে আবার অ্যালবা হিরোইনদের ডাকা যায়। এইবার একসাথে দুইটা চলে আসে। মনস্টারগুলো এলেনের সমনগুলোকে আক্রমণ করার আগেই এলেন দ্রুত তার সমনগুলোকে ফিরিয়ে নেয়। এরপর সে স্যাকার্স পাঠায় যাতে মনস্টারগুলোর এনার্জি ড্রেন হয়। যেই তাদের এনার্জি একটু কমে যায়, এলেন তাদের দিকে পাথর ছুঁড়ে মারে, ফলে তারা আরও আহত হয়ে পড়ে। এরপর এলেন তার কুকুরগুলোকেও পাঠায়। তারা গিয়ে আরও ড্যামেজ দিয়ে মনস্টারগুলোকে মাটিতে ফেলে দেয়। তাদের হেলথ তখন অনেকটাই কমে যায়। এই সুযোগে এলেন এগিয়ে গিয়ে তার তলা দিয়ে আক্রমণ করে আর তাদের শেষ করে দেয়। এটা দেখে সে খুব খুশি হয়ে যায় এবং তার সমনগুলোকে আবার ফিরিয়ে নেয়। বলে, প্রথম মনস্টার মারার পর থেকে এখন পর্যন্ত সে টানা ৩ দিন ধরে শিকার করছে, কিন্তু এই প্রথম সে কোনো সমন না হারিয়েই মনস্টারগুলোকে হারাতে পেরেছে। অর্থাৎ তার এই জয়টা বেশ দারুণ হয়েছে। এরপর সে দেখে এবার সে দ্বিগুণ এক্সপি পেয়েছে, ফলে লেভেল ১-এর সীমা পূর্ণ হয়ে যায় এবং অবশেষে অ্যালেন লেভেল আপ করে। সে এখন লেভেল ২-তে পৌঁছে যায়। নিজের স্ট্যাটাস দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেগুলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আর লেভেল আপ হওয়ার কারণে তার এইচপি আর এমপি দুটোই পুরোপুরি রিকভার হয়ে যায়। সে দেখে খুব বড় কোনো নতুন বুন বেনিফিট না পেলেও সে ভীষণ খুশি, কারণ অবশেষে সে লেভেল আপ করতে পেরেছে। এরপর সে খেয়াল করে তার শেয়ার স্কিলগুলোও অনেক বেড়ে গেছে। এটা দেখে সে খুশিতে তার বইটাকে জড়িয়ে ধরে এবং বলে, এই পৃথিবীতে রিইনকার্নেট হয়ে আমার ৬ বছর হয়ে গেছে, আর এই প্রথম আমি লেভেল আপ করলাম। এর মানে এই দুনিয়ায় লেভেল আপ করাকে ট্রায়াল অফ গড বলা হয়, আর আমি সেটা পাশ করে গেছি। মনে হচ্ছে সময় এসে গেছে, আমাকে আমার পরিবারকে সব সত্যি বলে দিতে হবে। পরের দৃশ্যে সে বাড়িতে ফিরে ২টা অ্যালবা হিরোইন নিয়ে আসে। এটা দেখে রোডিনও অবাক হয়ে যায়। অ্যালেন এবার ২টা মনস্টার মেরেছে। সে জিজ্ঞেস করতে চাইলেও কিছু বলে না। পরের দৃশ্যে অ্যালেন প্রেনার সাথে তলোয়ার চালানোর প্র্যাকটিস করছে, কিন্তু তার মনোযোগ নেই। সে ভাবতে থাকে আজকের শিকারসহ তার লক্ষ্য পূরণ হয়েছে, যা ছিল ১০টা মনস্টার মারা। এই মাংস দিয়ে তারা পুরো শীতকাল কাটাতে পারবে। এখন শুধু একটা কাজ বাকি, ট্রেড করে কাঠ জোগাড় করা, যাতে আগুন জ্বালানো যায়। আর যেহেতু এটা মাইগ্রেশনের সময়, তাই এই অ্যালবা হিরোইনগুলো এখন বেশি দেখা যাবে। তাই আমি আরও ২০টা মারার চেষ্টা করব, যাতে আমার লেভেল ৩ হয়ে যায়। কিন্তু বছরের শেষ হওয়ার আগে এটা করা খুবই কঠিন হবে। এদিকে এলেনের মনোযোগ ছিল না। সেই সুযোগে ক্রেনা তাকে হারিয়ে দেয়। এরপর রাতে এলেন বাড়িতে এসে তার পরিবারকে বসায় সত্যিটা বলার জন্য। সে বলে, আমি তোমাদের যা বলতে যাচ্ছি সেটা শুনে তোমরা অনেকটা অবাক হয়ে যাবে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সত্যিটা হলো, আমি যখন ১ বছরের ছিলাম তখন আমি গডের কাছ থেকে একটা ভবিষ্যৎবাণী শুনেছিলাম। এটা শুনে তার বাবা মাও অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, ওটা কি লর্ড এলেমিয়ার কাছ থেকে ছিল? এলেন বলে, হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন, এলেন, আমি তোমাকে শক্তি আর জ্ঞানের আশীর্বাদ দিচ্ছি। এটা শুনে থ্রেসিয়া একটু কনফিউজ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এর মানে কি? এলেন বলে, এর মানে হল, আমি একজন সাধারণ মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এবং শারীরিকভাবে শক্তিশালী। এরপর এলেন আরও বলে, গড আমাকে এটাও বলেছিলেন যে আমার সামনে এমন কিছু চ্যালেঞ্জ আসবে যেগুলো ১০০ জন মানুষ মিলেও পারবে না, কিন্তু তিনি আমাকে যে শক্তি আর জ্ঞান দিয়েছেন সেটা ব্যবহার করে আমি সেগুলো পার করতে পারব। এটা শুনে সবাই আবার অবাক হয়ে যায়। এদিকে রিন বলে, হয়তো এটাই তোমার ট্রায়াল ছিল,
তুমি খেয়াল করনি, কিন্তু তোমার মুখের যে কাঠ ছিল সেটা এখন আর নেই। তখন এলেনও দেখে সত্যি তার সেই দাগটা চলে গেছে। রোডিন বলে, আমি জানি গডের ট্রায়াল পাস করলে কেমন লাগে। মনে হচ্ছে তোমার সাথেও তাই হয়েছে। তখন থ্রেসিয়া বলে, কিন্তু গত বছর যখন অ্যাপ্রেজাল সেরিমনি হয়েছিল তখন তোমার রেজাল্টে কিছুই কেন আসেনি এলেন? এলেন বলে, ওটার ব্যাপারেও কয়েক মাস আগে এলেমিয়ার কাছ থেকে আমি আরেকটা ভবিষ্যৎবাণী পেয়েছিলাম। এটা শুনে রোডিন বলে, এই ভবিষ্যৎবাণী তো একেবারে সাম্প্রতিক। আর এক মিনিট, তিনি তো গড, তার নামটা সম্মান দিয়ে বলা উচিত। তখন এলেন বলে, ঠিক আছে। সে বলে, সেরেমনির দিনে আমার র্যাঙ্ক দেখা যায়নি, কারণ আমার প্রোগ্রেশন অন্যদের তুলনায় অনেক স্লো। আর আমার ট্যালেন্টও দেখানো হয়নি, কারণ আমার ট্যালেন্টটা একদম নতুন, তাই সেখানে সেটা রেকগনাইজ করা যায়নি। এটা শুনে তার বাবা মা জিজ্ঞেস করে, মানে তোমার ট্যালেন্ট আছে, কিন্তু সেটা কি? অ্যালেন বলে, গড আমাকে সেটা বলেননি। এটা বলেই অ্যালেন মনে মনে ভাবে, ফাদার, আমাকে মাফ করবেন। আমি আপনাদের বলতে পারছি না যে আমি একজন সমনার, কারণ আমার ভয় হচ্ছে যদি মানুষ এটা খারাপভাবে নেয়, যদি তারা জানতে পারে যে আমি ক্রিচার সম করতে আর নিয়ন্ত্রণ করতে পারি। আর আমি এটাও কাউকে বলতে পারি না যে আমি রিইনকার্নেট হয়েছি। তার কথা শুনে তার মা তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি চাইতাম তুমি এটা আমাদের আগে বলতে। তুমি প্রতিদিন গাছে পাথর ছুঁড়তে, আর এখন তুমি মনস্টার শিকারও করছে, শুধু গডের ট্রায়াল পার করার জন্য, তাও একা একা। তুমি তো অনেক সাহসী। এরপর রোডিন অ্যালেনকে জিজ্ঞেস করে, তাহলে এখন তুমি কি করবে? অ্যালেন বলে, আমি নিজেকে প্রুফ করতে চাই। এই ট্রায়ালগুলো পার করে আমি আরও সাহসী হতে চাই, যাতে সামনে যত চ্যালেঞ্জই আসুক আমি নির্ভয়ে সেগুলো পার করতে পারি। তখন তার বাবা বলে, হ্যাঁ, এটা ভালো আইডিয়া। গড এই চ্যালেঞ্জগুলো বিশেষভাবে তোমার জন্যই তৈরি করেছেন। আর মনে রেখো, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে দ্বিধা না করে আমাদের কাছে সাহায্য চাইবে। এটা শুনে অ্যালেন খুব খুশি হয় এবং তার বাবা মাকে ধন্যবাদ জানায়। এদিকে রিন বলে, এই বিষয়টা আমাদের মধ্যেই রাখো প্লিজ, না হলে যদি লোকজন জানতে পারে যে তোমার রেজাল্ট ভুল এসেছে তাহলে সমস্যা হতে পারে। তবে তোমার ট্যালেন্টের ব্যাপারটা আমি গ্যাডাকে বলবো। সে তো সবসময় বলে বেড়ায় যে ক্রেনা সোয়ার্ড লর্ড, এখন আমারও একটু ফ্লেক্স করার সুযোগ হবে। অ্যালেন বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। পরের দৃশ্যে সময় এগিয়ে যায়। অ্যালেন এখন ৬ বছরের হয়ে গেছে, আর সে একাই অনেক কাজ সামলাতে পারছে। ঠিক তখন গ্যাডাও তার কাছে এসে বলে, আমি তো আগেই বুঝেছিলাম তুমি কোনো সাধারণ বাচ্চা নও, কিন্তু গডের কাছ থেকে ব্লেসিং পাওয়া আর ট্রায়াল পাওয়া, এটা সত্যিই অসাধারণ। পরের দৃশ্যে এলেন তার সাথে সাপ্লাই ট্রেড করতে যায়। যেতে যেতে এলেন তাকে জিজ্ঞেস করে, আমাদের মতো সার্ফ আর কমনরদের মধ্যে পার্থক্যটা কি? গ্যাডা বলে, প্রথমত আমাদের সামাজিক অবস্থান, তারা আমাদের থেকে উপরে। আমরা যেখানে ৬০% ট্যাক্স দিই, তারা সেটা দেয় না। এর বদলে তাদের হেড ট্যাক্স দিতে হয়। প্রতি প্রাপ্তবয়স্কের জন্য ৩টা গোল্ড কয়েন আর প্রতি বাচ্চার জন্য ১টা গোল্ড কয়েন প্রতি বছর। এটা শুনে এলেন ভাবে, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তারপর সে বলে, এবার আমি আসল প্রশ্নটা করব, আমাদের মতো সার্ফরা কি কোনোভাবে কমনার হতে পারে? গ্যাডা বলে, হ্যাঁ, পারো। তবে তার জন্য তোমাকে প্রতি ব্যক্তির জন্য ১০টা গোল্ড কয়েন করে ট্রিবিউট দিতে হবে। আমি এটাটাও শুনেছি, কখনো কখনো ব্যারন পুরস্কার হিসেবে কাউকে কমনার বানিয়ে দেয়, তবে সেটা সত্যি কিনা জানি না। এটা শুনে এলেন ভাবে, আমাদের পরিবারে খুব শিগগিরই নতুন একজন সদস্য আসতে যাচ্ছে। তার মানে কমনার হতে হলে আমাকে প্রতি বছর ৫০টা গোল্ড কয়েন জোগাড় করতে হবে। পরের দৃশ্যে তারা একটা দোকানে ট্রেড করতে যায়। সেখানে গ্যাডা বোর্ড জার্কির ৫টা প্যাক দিয়ে ট্রেড করে, আর দোকানদার তাকে আটা দেয়। এটা দেখে এলেনও ট্রেড করে। সে আলবা হিরোইনের মাংস দিয়ে ৫ প্যাকের বদলে আটা পায়। এরপর সে আরও কয়েকটা দোকানে যায় এবং একইভাবে ট্রেড করে বিভিন্ন জিনিস নিয়ে নেয়। ফিরে আসার সময় এলেন বলে, ১ প্যাক মাংস দিয়ে ৪ দিনের জন্য কাঠের ব্যবস্থা হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি বার্টার সিস্টেম কিভাবে কাজ করে। পরের বার যখন মার্কেটে আসব তখন আমি আরও ভালোভাবে রিসার্চ করব। এরপর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়।
যেখানে এলেন এবার একাই মার্কেটে এসেছে। আবার আটা, আসলে লবণ, কেনার পর সে দোকানদারকে জিজ্ঞেস করে, আমি যদি এটা টাকা দিয়ে কিনতে চাই তাহলে কত দিতে হবে? দোকানদার বলে, 5টা সিলভার কয়েন। এলেন বলে, ওকে, আর হ্যাঁ, আমি বুঝেছি, এটা আটা না, এটা লবণ। ভুলের জন্য দুঃখিত। এরপর এলেন ফলের দোকানে যায়। সেখানেও সে দামের ব্যাপারে জানতে চায়, আর বের হয়েই হিসাব করতে শুরু করে। সে ভাবে, একটা আলবা হিরোইনের মাংসের প্যাক ট্রেড করলে আমি 1 ব্যাগ লবণ পাই, মানে আমি 4টা মোলমো ফল নিতে পারি, বা 4 দিনের জন্য কাঠ নিতে পারি। আর যদি কারেন্সির কথা বলি, একটা গোল্ড কয়েন সমান 100টা সিলভার কয়েন, 1000টা কপার কয়েন সমান 10,000টা আয়রন কয়েন। যদি 1 প্যাক মাংস একটা সিলভার কয়েনে বিক্রি হয়, তাহলে কমনার হতে আমাকে 50টা গোল্ড কয়েন উপার্জন করতে হবে, মানে আমাকে 500টা আলবা হিরোইন মারতে হবে। এলেন ভাবে, এভাবে করতে গেলে কয়েক বছর লেগে যাবে, কিন্তু সমস্যা নেই, আমি তো হার্ডকোর গেমার, আমার জন্য এটা সহজ। এরপর এলেন আরেকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করে, আপনার কাছে কি এমন কোনো মেডিসিন আছে যেটা এমপি রিকভার করে? দোকানদার বলে, না, আমরা এখানে এমন জিনিস রাখি না। তখন এলেন জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে হিলিং মেডিসিনগুলো কোথায়? দোকানদার বলে, পেছনে। এটা শুনে এলেন ভাবে, তার গ্রিমোয়ার কি জিনিসের ছবি আঁকতে পারে? সে চেষ্টা করে, আর সত্যিই সেই মেডিসিনগুলোর ছবি আঁকতে পারে। এরপর সে জিজ্ঞেস করে, এগুলোর মধ্যে মূল্যজীব ফ্লাওয়ার কোনটা? দোকানদার রেগে যায়। সে বলে, আমার কাছে সেটা নেই, আর থাকলেও আমি তোমাকে কোনো ছাড়ে দিতাম না। অ্যালেন জিজ্ঞেস করে, তুমি এত রেগে গেলে কেন? দোকানদার বলে, গতবার যখন আমি ওই ফ্লাওয়ারটা বিক্রি করেছিলাম, তখন থেকেই আমি খুব ফ্রাস্ট্রেটেড। অ্যালেন বলে, আপনি কি গ্যাডার কথা বলছেন? সে তো 1 মাস আগে এটা কিনেছিল। দোকানদার বলে, হ্যাঁ, আমি তার কথাই বলছি। সে হঠাৎ এসে বলল তার সবচেয়ে ভালো মেডিসিন দরকার। আমার কাছে তখন ওই ফ্লাওয়ারটা মাত্র একটা ছিল। আমি তাকে বলেছিলাম এর দাম 5টা গোল্ড কয়েন, কিন্তু সে আমার কাছে অনুরোধ করতে লাগল যেন আমি তাকে 3টা গোল্ড কয়েনে দিই আর বাকি 2টা পরে দেবে। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য ওই মেডিসিনটা চাইছিল, এমনকি সে আমার সামনে বসে ভিক্ষাও চেয়েছিল। এটা শুনে অ্যালেনও অবাক হয়ে যায়। সে বলে, আমি জানতাম না গ্যাডা আমার বাবার জন্য এত কিছু করেছে। দোকানদার বলে, গ্যাডা খুব জেদি ছিল, সে কিছুতেই মানছিল না, তাই আমাকে ফ্লাওয়ারটা দিতে হয়, কিন্তু এতে আমারই ক্ষতি হয়েছে। এটা শুনে অ্যালেন তাকে একটা মাংসের প্যাকেট দেয়। দোকানদার বলে, মাফ করো, আমি আমার দুঃখের কথা বলতে শুরু করে দিয়েছিলাম। তুমি তো এখানে ট্রেড করতে এসেছ, বলো তোমার কি লাগবে? অ্যালেন বলে, না, এই মাংসটা আমি আপনাকে এমনিই দিচ্ছি। আপনি গ্যাডাকে ডিসকাউন্ট দিয়ে ভালো কাজ করেছেন। ওই ফ্লাওয়ারের কারণেই আমার বাবার জীবন বেঁচে গেছে। এটা আমার ধন্যবাদ হিসেবে রাখুন। পরের বার যখন আসব, তখন আরও নিয়ে আসব। ধন্যবাদ। এটা বলে অ্যালেন সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে একটা অস্ত্রের দোকান দেখতে পায়। সেখানে জিনিসপত্র খুবই দামি। ঠিক তখনই সেখানে দোগোরা নামে একজন তাকে দেখে রেগে বলে, তুমি আমার বাবার দোকানের সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? অ্যালেন বলে, এমনি। এটা বলে সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দোগোরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যালেনও রেগে যায়। সে বলে, তুমি এটা কেন করছো? তখন দোগোরা বলে, যদি এখান থেকে যেতে চাও তাহলে আগে আমার চাকর হতে হবে। এলানের রাগ চড়ে যায়। সে মনে মনে ভাবে, এর সাথে লড়লে কোনো এক্সপিরিয়েন্স পাবো না, তবুও এটাকে একটা শিক্ষা দিতেই হবে। এল্যান লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। দোগোরা ভয় পেয়ে যায়, তার কাছে কোনো অস্ত্র নেই। এল্যান বলে, আমি এখানেই অপেক্ষা করব, যাও, যা অস্ত্র নিয়ে আসার নিয়ে এসো। দোগোরা গিয়ে তার অস্ত্র নিয়ে আসে। এল্যান দেখে সেখানে প্যালোমাসও আছে, মানে গ্রামের প্রধানের ছেলে। দোগোরা তার কাঠের ব্যাট নিয়ে পাগলের মতো তো আক্রমণ করতে আসে, কিন্তু এল্যান অনায়াসে প্রতিটি আঘাত এড়িয়ে যায়। এল্যান বুঝতে পারে এর প্রতিটা আঘাত বেশ ভারী, এজন্যই এ একজন এক্স ইউজার। তবে ক্রেনার সামনে এ কিছুই না। এই ভাবতে ভাবতেই এল্যান গিয়ে আঘাত করে দোগোরার অস্ত্র আকাশে উড়িয়ে দেয় এবং বলে, নাও, তুমি হেরে গেছ। একদিন আমি তোমার দোকানে ট্রেড করতে আসব, এটা মনে রেখো।
এই বলে এল্যান চলে যায়। দোগোরা রাগে ফুঁসতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় রোডিন আগের চেয়ে সুস্থ হয়ে উঠছেন। এরপর আরও কিছুটা সময় পার হয়। এবার দেখানো হয় ক্রেনার বাড়ির দৃশ্য, যেখানে দোগোরা এল্যানকে হারানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্যালোমাসও সেখানে ট্রেনিং করছে। অন্যদিকে এল্যানের ছোট ভাই ম্যাশ ক্রেনার সাথে ট্রেনিং করছে। এল্যান এই লড়াই দেখতে দেখতে মনে মনে ভাবে, ম্যাশ তো বেশ ভালোই লড়ছে, হয়তো সামনে ওর স্পিয়ার ইউজারের প্রতিভা বেরিয়ে আসবে। এই ভাবনায় মনোযোগ সরে যাওয়ার সুযোগে দোগোরা তার উপর আক্রমণ করতে আসে, কিন্তু অ্যালান আবার তার আক্রমণ এড়িয়ে যায় এবং দোগোরা মাটিতে পড়ে যায়। এরপর ম্যাশ অ্যালানকে বলে, লড়াইয়ে আমার অনেক মজা লাগছে। অ্যালান বলে, এটা তো ভালো কথা, আর 2 বছর পর অ্যাপ্রেজাল সেরিমনিতে তোমাকে কোনো টাইটেল দেওয়া হয় সেটা দেখার অপেক্ষায় আছি। পরের দৃশ্যে দেখা যায় অ্যালানের একটি ছোট বোন হয়েছে, তার নাম মিউলা। অ্যালান তার মা আর বোনের সাথে ছিল। তখন রোডিন আর গ্যাডা ফিরে আসেন। দেরি দেখে থ্রেসিয়া জিজ্ঞেস করেন, এত দেরি করলে কেন? রোডিন বলেন, প্রধান আমাদের ডেকেছিলেন। তারপর সবাই বসে শান্তভাবে কথা বলেন। রোডিন জানান, প্রধান চান আমরা এতদিন 10টা বোট ডেলিভারি দিতাম, এবার থেকে 15টা দিতে হবে। এটা করতে গেলে এই বছর কমনারদেরও শিকারে যোগ দিতে দেওয়া হবে। থ্রেসিয়া বলেন, কিন্তু এটা তো ঠিক না, গতবার কমনারদের কারণেই রোডিন তুমি আহত হয়েছিলে। রোডিন বলেন, হ্যাঁ আমি জানি, আমি প্রধানকে না বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ এই আদেশ সরাসরি ব্যারনের কাছ থেকে এসেছে। আর এই শীতের মধ্যে যদি আমরা 15টা বোট ডেলিভারি না দিতে পারি, তাহলে তারা অন্য জায়গা থেকে সার্ফ নিয়ে আসবে। এটা শুনে অ্যালান মনে মনে ভাবে, এর মানে আমাদের গ্রামে আরও সার্ফ আসবে, তাহলে আমাদের নিজেদের জমি কমে যাবে। যারা শিকার করতে পারবে না তাদের জমি হয়তো কেড়ে নেওয়া হবে, আর তাই হলে এই গ্রামের চরিত্রটাই বদলে যাবে। তখন গ্যাডা বলেন, আরও খারাপ কথা হলো, আগামী বছর তারা চাইছে 20টা বোট শিকার করতে হবে। থ্রেসিয়া বলেন, এটা তো অসম্ভব। রোডিন বলেন, হ্যাঁ, 20টা বোট শিকার করতে হলে আরও বেশিবার শিকারে যেতে হবে, ঝুঁকি আরও বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো অভিযোগ করতে পারব না, কারণ এটা ব্যারনের আদেশ। এটা আমাদের জন্য যতই অন্যায় হোক না কেন, আমরা সার্ফ, আমাদের পছন্দ করার বিলাসিতা নেই। তখন অ্যালান বলে, ধরো তোমরা শিকারের সংখ্যা বাড়িয়ে দিলে, তাহলে আগামী বছরগুলোতে তারা আরও বেশি শিকার করাবে। এভাবে যদি আদেশ মানতেই থাকি, একটা সময় আসবে যখন শুধু আমাদের পক্ষে এটা করা অসম্ভব হয়ে পড়বে। তখন তাদের নতুন সার্ফ নিয়োগ করতেই হবে। রোডিন বলেন, হ্যাঁ, ভালো কথা বলেছ। তাহলে কি তুমি বলছো প্রধান যা বলছেন সেটা মেনে নিয়ে কমনরদের আবার শিকারে যোগ দিতে দেওয়া উচিত? অ্যালান বলে, হ্যাঁ। এটা শুনে গ্যাডা রেগে যান, না, এটা হয় না, ওই কমনাররা বোকা, ওরা আমাদের পিছিয়ে দেয়। অ্যালান বলে, তাহলে এমন একটা উপায় বের করতে হবে যাতে ওই কমনারদের কাজের বানানো যায়। আমার কথা শোনো। মনে মনে সে ভাবে, অনেক গেমে অনেক ঘন্টা কাটিয়েছি, গ্রুপে হোক বা একা, ক্যারেক্টারকে সর্বোচ্চ শক্তিশালী বানিয়েছি। আমি জানি কিভাবে একজন নতুন মানুষকে দলে নিয়ে নিরাপদে লেভেল আপ করানো যায়। অ্যালান বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, সবকিছু কি আমার উপর ছেড়ে দেবে? সবাই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে তারা কমনারদের সাথে দেখা করতে যাচ্ছে। সেখানে সব কমনাররা তাদের রাগী চোখে দেখছিল। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়। অ্যালান কি এই কমনারদের কাজের বানাতে পারবে? সেটা জানা যাবে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বাই বাই।